আচ্ছা, আজকে আমরা বেশ কয়েকটা সেমিনার অলরেডি করে ফেলছি। প্রত্যেকটা সেমিনারের শিরোনাম ছিল হচ্ছে মোটিভেশনাল সেমিনার। তো আমি আজকে মানে গত সপ্তাহে আমি টপিকটা চেঞ্জ করছি, মানে সরি শিরোনামটা আমি আজকে শিরোনাম করছি ডিমোটিভেশনাল সেমিনার। আর কি সবসময় তো মোটিভেট করা হয়, তো ভাবলাম সবসময় মোটিভেট করা ভালো না, মাঝে মাঝে ডিমোটিভেট করা উচিত, সো দ্যাট ব্যালেন্স তৈরি হয় না। সো আমি কাকে ডিমোটিভেট করব, কেন ডিমোটিভেট করব, কি বিষয়ে ডিমোটিভেট করব, সেটা হয়তো আস্তে আস্তে বোঝা যাবে। এবং ডিমোটিভেশনাল সেমিনার অ্যাকচুয়ালি হয়তো আমি একাধিক সেমিনারই নিব। তো প্রথমে হচ্ছে অভিনন্দন জানাই। কাদেরকে অভিনন্দন জানানো যায়? যারা রেজাল্ট ভালো করছে। আচ্ছা, না সবাইকে না, আমি অভিনন্দন অ্যাকচুয়ালি একটু ভেঙে ভেঙে বলি। যারা ধরো রেজাল্ট অনেক ভালো করছে, ফর এক্সাম্পল জিপিএ 5 বা গোল্ডেন 5 পাইছে, তাদেরকে অভিনন্দন। তাদেরকে কেন অভিনন্দন? বিকজ এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, তারা অনেক ভালো এফোর্ট দিছে, ভালো রেজাল্ট পাইছে। তারপরে অভিনন্দন জানাতে চাই ধরো যারা তাদের ডিজায়ার্ড রেজাল্ট করতে পারে নাই, যে ধরো যেটা আশা করছিল যে আমি এটা হব, এটা পাবো, সেই পয়েন্ট তার আসে নাই, তাদেরকে অভিনন্দন কেন? আমি লিটারালি ফ্রম মাই হার্ট আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। এমনি এমনি না যে জাস্ট কার্টেসির জন্য না, লিটারালি আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই। তাদের মধ্যে হয়তো সবাই আমার অভিনন্দন পাওয়ার যোগ্য না, ইভেন যারা রেজাল্ট ভালো করছে তাদেরও সবাই আমার অভিনন্দন পাওয়ার যোগ্য না, এটা আমি একটু পরে ক্লিয়ার করব। যারা রেজাল্ট খারাপ করেছে, ডিজায়ার্ড রেজাল্ট করে নাই, তাদের অনেককেই আমি অভিনন্দন জানাতে চাই। কেন জানাতে চাই? কারণ তাদের লাইফে তারা হয়তো একটা বিশাল অপরচুনিটির সামনে চলে আসছে। সেটা কি? প্রত্যেক লাইফে ধাক্কা দরকার আছে। হ্যাঁ, লাইফ খুব স্মুথ হলে অনেকগুলো প্রবলেম আছে, কারণ ধাক্কা মানুষ খাবেই, আগে আর পরে। সো এটা বেটার যে যত আগে ধাক্কা খায়। কারণ এই ধাক্কাটাই, যে আজকে ইন্টার পরীক্ষায় এসে ধাক্কা খাইলো, এই ধাক্কাটাই যদি সে ক্লাস 8-এ খেত, বা এই ধাক্কাটা যদি আরো আগে খেত, তাহলে হয়তো তার লাইফে আরো বেশি কিছু অলরেডি অ্যাড হইতো। আর যারা এখনো ধাক্কা খায় নাই, ভার্সিটি লাইফে গিয়ে বা ভার্সিটি পাস করার পরে ধাক্কা খাবে, সেই ধাক্কাগুলো কিন্তু আরো সিভিয়ার ধাক্কা। তো এই জন্য অভিনন্দন তাদেরকে যারা খারাপ করেছে এবং এই ধাক্কাটাকে পজিটিভলি তাদের লাইফে নিতে পারবে। এবং এই ধাক্কার কিন্তু অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ, অনেক অনেক মাহাত্ম্য আছে এই ধাক্কার পজিটিভ দিক, যদি তারা পজিটিভলি এটাকে ইউজ করতে। কারণ লাইফের এটা একটা অনেক বড় তারা এক্সপেরিয়েন্সের জায়গায় আসছে, অনেক বড় একটা রিয়েলিটি ফেস করার জায়গায় আসছে। এতদিন যেসব ফ্রেন্ডরা তাদেরকে পাত্তা দিত, তার মধ্যে অনেক ফ্রেন্ড হয়তো তাদের সাথে এখন ঠিক মতো কথা বলবে না, বাবা মা তাদের খোঁচাবে, ফ্যামিলি তাদের মানে মেম্বার্সরা খোঁচাবে, এসে খোঁচাবে। এই যে লাইফের একটা হিউজ রিয়েলিটির সামনে তারা পড়তেছে, এইটাকে যারা পজিটিভলি নিয়ে এটাকে ফেস করতে শিখবে, তারা রেজাল্ট ভালো করাদের চেয়ে বেশি কিছু গেইন করবে লাইফে। কারণ যে কোনো স্ট্রাগল মানুষকে ম্যাচিউর করে। এই জন্য তাদেরকে অভিনন্দন যে তারা এই সুযোগটার সামনে দাঁড়ায় আছে। আর রেজাল্ট ভালো করাদের মধ্যে থেকে কাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই না, আর রেজাল্ট খারাপ করাদের মধ্যে থেকে কাদেরকে আবার আমি অভিনন্দন জানাতে চাই না। এটা অ্যাকচুয়ালি আমার আজকে ডিমোটিভেশন সেমিনারের মূল উপপাদ্য, মানে ডিমোটিভেশন শব্দটাকে আমি এই জন্য চুজ করছি। আর আমি আমার লেকচারের লাস্টের দিকে গিয়ে আমি তোমাদের তথ্যভিত্তিক, যে এখন নিশ্চয় অনেকে ডাইলেমাতে আসো, ভাই পয়েন্ট আসে নাই, আমি কি করব, এই করব, তো আমি আজকে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে বসছি, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে, তো এগুলোকে ভিত্তি করে আমি সেখানে কিছু মানে প্র্যাকটিক্যাল কিছু গাইডলাইন দেওয়ার ট্রাই করব। রেজাল্ট যারা ভালো করছো তাদের মধ্যে কারা কারা আমার অভিনন্দন ডিজার্ভ করো না? সেটা হচ্ছে যারা এই রেজাল্টটাই ডিজার্ভ করো না। তোমাদের মধ্যে লট মেজরিটি স্টুডেন্টস আছে, আজকে আমার এই কথাগুলো অনেক খারাপ শোনা যেতে পারে, অনেকে আমার উপর রাগ করতে পারো, তাতে কিছু আসে যায় না, বাট আমার যেটা বলা উচিত আমি সেটা বলবো। তোমাদের মধ্যে একটা লট মেজরিটি স্টুডেন্ট আছে যারা জিপিএ 5 পাইছে, বাট জিপিএ 5 ডিজার্ভ করে না। এটা এই বছর তোমার আমাদের এভারেজ জিপিএ 5 কত পার্সেন্টেজ আসছে? মানে সংখ্যায় কমে গেছে, বাট স্টিল দেন তো অনেক হাজার। যেহেতু আমি ঠিক মতো পেপার পড়ি না, আমার বাসায় পেপার রাখা হয় না, যে কারণে আমি এত স্ট্যাটিস্টিক্স ভালো মতো বলতে পারবো না। আজকে সকালবেলা জাস্ট আপার বাসায় একটু পেপারটা অল্প সময়ের জন্য দেখছি, সো ডিটেলসে যেহেতু পড়ি নাই, এত স্ট্যাটিস্টিক্স আমি জানি না, বাট এইটুকু জানি যে রেজাল্ট অন্যান্য বারের চেয়ে যথেষ্ট খারাপ হয়েছে, পাস কমে গেছে, জিপিএ 5 কমে গেছে। জিপিএ 5 কমে যাওয়ার পরও যতজন জিপিএ 5 পাইছে, তারা কি সবাই জিপিএ 5 ডিজার্ভ করে কিনা? আমার অ্যান্সার হচ্ছে স্ট্রেইট ওয়েতে না। তাদের লট মেজরিটি জিপিএ 5 ডিজার্ভ করে না। সো তাদেরকে আমি একটু ডিমোটিভেট করতে চাই।
তুমি যদি শর্টকাটে জিপিএ 5 পেয়ে থাকো, এবং আমি কিভাবে বললাম যে তারা আসলে জিপিএ 5 ডিজার্ভ করে না, আমার ইয়ে কোথায়, প্রমাণ কোথায়, এভিডেন্স কোথায়? এভিডেন্স অনেকগুলো আছে, হাতের মধ্যে আমার একটা এভিডেন্স আছে। উদ্ভাসে যে আমরা এক্সামগুলো নিই, সেই এক্সামগুলোতে কত পার্সেন্ট স্টুডেন্ট কত পার্সেন্ট নাম্বার পাচ্ছে সেই ডাটা তো আমার কাছে আছে। পেপার আমি ঠিক মতো না পড়ি, সেই সব ডাটা তো আমার কাছে আছে। তাহলে আমার এখানে এভারেজ মার্কস আমার হাতে আছে, উইকলি 1 2 3 4 5 উইকলি মার্কস আছে। এভারেজ মার্কস, তোমাদের পাওয়া এভারেজ মার্কস 50% এর নিচে। 300 মার্কসের পরীক্ষায় 50% কত? 150। আমাদের প্রথম পরীক্ষার এভারেজ ছিল 115, 127, 124, 133, 116। তোমরা কিন্তু এভারেজে 50% মার্কস পাচ্ছ না। তোমরা বলতে পারো ভাইয়া উদ্ভাসের পরীক্ষা তো এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা অনেক কঠিন, বাট ইন্টার তো আর এত কঠিন না। বাট স্টিল দেন দেয়ার ইজ এ কোরিলেশন, কারণ আমাদের এখানকার প্রশ্ন কিসের উপর বেস করে হচ্ছে? তোমার ইন্টারের পরীক্ষার ইন্টারের নলেজের উপর বেস করে, এবং এমন আহামরি কঠিন কোনো প্রশ্ন হচ্ছে না। তুমি ট্রুলি এটাকে ইনভেস্টিগেট করে দেখো, এমন আহামরি লেভেলের কোনো পরীক্ষা হচ্ছে না। সো হিউজ নাম্বার অফ স্টুডেন্ট পার্কস মার্ক পাচ্ছে না, ওয়াইরাজ আমি জানি তাদের অনেকে জিপিএ 5 পাইছে। সো সেটা কি মিন করে? অথবা আমাদের এখানে একটা উদ্ভাসের পরীক্ষা হয়, ওপেন বুক এক্সাম, তোমরা জানো বোধ, উদ্ভাসিত মুখ। এটা আমরা যখন চালু করি সবাই আমাদেরকে পাগল ভাবছে যে বই খুলে পরীক্ষা দিলে তো সবাই 100 তে 100 পাবে। ওয়াইরাজ এই পরীক্ষাতে এমনও হয়েছে কোন কোন বছর যে আমরা 100 জনকে পুরস্কার দিতে চাইছি, তার মধ্যে 100তম যে পুরস্কার পাইছে সে ওই পরীক্ষায় পাস করে নাই, বাট যেহেতু আমাদের কমিটমেন্ট 100 জনকে দিতে হবে সেজন্য সে পাইছে। সেটা একটা কনসেপ্ট যাচাইয়ের পরীক্ষা ছিল। ফলে 80% মার্কস যে ডিজার্ভ করে তাকে কি আমি এই প্রশ্ন করতে পারি কিনা যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা কিনা? সো তুমি জিনিসপত্র না বুঝে শর্টকাট মেরে প্রশ্ন আউট করে বা হোয়াট এভার এনি হাউ তুমি জিপিএ 5 পেয়ে যাচ্ছ। তো আমি বলবো এটাকে খুবই তীব্র আক্রমণাত্মক ভাষায় আমি যদি বলি, তাহলে আমার বলা উচিত যে তুমি জাতির সাথে চিট করতেছো, ইউ আর চিটিং। কারণ যে জিপিএ 5 পাইছে, তাহলে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সে হচ্ছে কি বেস্ট স্টুডেন্ট অফ দ্য কান্ট্রি। তার কাছে তাহলে কান্ট্রি কি ডিজার্ভ করবে? এই ছেলেটা সবকিছু বুঝছে, সবকিছু পড়ছে, সব না হোক মানে একটা সার্টেন স্ট্যান্ডার্ড অফ আন্ডারস্ট্যান্ডিং তার আছে, সার্টেন স্ট্যান্ডার্ড অফ কনসেপ্ট তার আছে, সেই জন্য সে সার্টিফিকেটটা হোল্ড করে। সো ভবিষ্যতে এই সার্টিফিকেটের কারণে সে হয়তো ভালো একটা ইনস্টিটিউটে পরীক্ষা দিতে পারবে বা কোথাও একটা চান্স পাবে, ভবিষ্যতে যখন চাকরি করবে এভরি টাইম এই সার্টিফিকেট তাকে সাপোর্ট দিবে, হেল্প করবে। বাট এই সার্টিফিকেটটা সে ডিজার্ভ করে না, সে যা না সেটা সে শো করে বেড়াচ্ছে। তো আমি এটাকে বলতে চাই এক ধরনের প্রতারণা। আমি যেটা না আমি সেটা বললাম, মানুষের কাছে দাবি করলাম যে ভাই দেখো আমি ভালো স্টুডেন্ট না, বাট আমি পড়ি নাই, আমি এগুলো জানি না, আমি কিছু না, বাট আমি দাবি করলাম আমি কিন্তু সেরা। তো আমার কাছে মনে হয় এটা এক ধরনের প্রতারণা। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, যেহেতু আজকে ডিমোটিভেশনাল সেমিনার, তো আমাকে তো আক্রমণ করতেই হবে। সো আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি আই এম নট সরি। আমি সরি না, বিকজ আমার এগুলো বলতে হবে সামনে, এবং আরো আমি ডিমোটিভেট করবো ইনশাল্লাহ। সো তাহলে আমি শর্টকাটে আমি একটা লেভেল নিজের মধ্যে তৈরি করছি, বা সামহাও আমি একটা লেভেল পেয়ে গেছি, তাদেরকে আমি কেমনে অভিনন্দন জানাই? এবং আমি এখান থেকে আরেকটু বলি, এবারের হিস্ট্রি বলি। লাস্ট 2-3 ইয়ার্সে বিশেষ করে স্টুডেন্টদের কনসেপ্টের লেভেল এত খারাপ হয়েছে যে এইবার আমার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম শুরুর আগে আমার টিচারদের জন্য একটা এক্সট্রা ক্লাস নিতে হয়েছে, টিচারদেরকে মোটিভেট করার জন্য। কেন? তারা সবাই ফ্রাস্ট্রেটেড ক্লাস নিতে গিয়ে। গত বছর হিউজ নাম্বার অফ টিচার আমাকে রিপোর্ট করছে যে ভাইয়া ক্লাসে আমি পড়াবোটা কি? এরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নিতে আসছে, সেইখানে দেখা যাচ্ছে যে ইন্টারের সিম্পল বেসিক যেটা, ইভেন চ্যাপ্টার 1 এর যেটা বেসিকের বেসিক, সেটা সম্পর্কে আইডিয়া নাই। কারণ আমরা যখন ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদেরকে পড়াবো, সো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি যে তুমি সবকিছুর জাহাজ হয়ে যাও না, বিদ্যার জাহাজ, বা বেসিক যে জিনিসগুলো আছে এটা তো তোমার জানা থাকা লাগবে। ভেক্টরের ক্রস গুণন কি, ডট গুণন কি, লব্ধি কি, এগুলো তো তোমার জানা থাকা লাগবে, তাই না? উপাংশ কি, বা তা না নিউটনসের বেসিক ল গুলা কি, তোমার গতির সূত্রগুলা কি, ওয়েভ জিনিসটা কি, সিম্পল এই জিনিসগুলা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট, একটা দুইটা না, হিউজ নাম্বার অফ স্টুডেন্টের কোনো আইডিয়া নাই। তারা কিছু অঙ্ক, গদবাধা অঙ্ক মুখস্থ করছে, নদী আর নৌকার অঙ্ক, নদী আর নৌকা দেখলে অঙ্ক করা শুরু করে দেয়। নদীর জায়গায় যদি দেই এখন আমি হলো খাল, আর যদি ইয়ের জায়গায় দেই হলো কি নৌকার জায়গায় দেই ডিঙ্গি, তাহলে তারা কনফিউজ, হায় রে ভাই আমি তো নদী আর নৌকার অঙ্ক করছি, খাল আর ডিঙ্গির নৌকা তো করি নাই, শেষ। কনসেপ্টের অবস্থা এমন যে কারণে
আমাদের টিচারদের পড়ানোর স্ট্র্যাটেজি কি হবে এটার উপর আমার একটা আলাদা ক্লাস নেওয়া লাগছে, যে তাহলে কোত্থেকে ওরা পড়ানো শুরু করবে। তো এটা দুঃখের কথা, জাতিগতভাবে আমরা খুব রিস্কি জায়গায় আছি, যে তোমাদের কোয়ালিটি অফ স্টুডেন্টস এভারেজ, হ্যাঁ এটা ট্রু, কিছু স্টুডেন্ট ডেফিনেটলি ইভেন আগেকার লেভেলকেও পার হয়ে গেছে, আগেকার যারা ভালো এখনকার ভালোরা তাদের চেয়েও ভালো হয়ে গেছে। বাট যদি অ্যাভারেজের কথা বলি, দিস ইজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। নাম্বার 2, এটা আমার এক্সপিরিয়েন্স বললাম। নাম্বার 2, আমার আরেকটা ডাইমেনশনের এক্সপিরিয়েন্স বলি, ম্যাথ অলিম্পিয়াড। আমি প্রায় ম্যাথ অলিম্পিয়াডের শুরু থেকে ম্যাথ অলিম্পিয়াডের সাথে কাজ করি। সেখানে সিমিলার, কিছু স্টুডেন্ট, অল্প কিছু স্টুডেন্ট ভয়ঙ্কর ভাবে আগায় গেছে, অ্যাভারেজের অবস্থা ভয়ঙ্কর ভাবে নিচে নেমে গেছে। এরপরে আমি আরেকটা এক্সপিরিয়েন্স, ধার করা এক্সপিরিয়েন্স বলি, বুয়েটের অনেকজন টিচারের সাথে আমার ভালো রিলেশন, তাদের মুখে সেম ফ্রাস্ট্রেশন, যে পড়াতে গিয়ে দে ফিল রিয়েলি ফ্রাস্ট্রেটেড, যে কি পড়াবো কি পড়াবো, মানে আগেকার লেভেল কি ছিল, এখনকার লেভেল কোথায় এসে ঠেকছে। তো এই জন্য যারা জিপিএ 5 পেয়েছো, বাট জিপিএ 5 ডিজার্ভ করো না, করো কি করো না তুমি নিজে জানো, সেটা তোমার মানে বুকের উপর হাত দিয়ে তুমি নিজেকে জিজ্ঞেস করো, রিয়েলি আমি 80% পাওয়ার মতো কনসেপ্ট অর্জন করে আমি 80% মার্কস পেয়েছি কিনা। হ্যাঁ, তো তারা যদি সেটাতে হও, তারা আমাদের অভিনন্দন গ্রহণ করো না, তোমাদের জন্য আমার আপাতত অভিনন্দন নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ অভিনন্দন দিব যখন তুমি রিয়েলি ডিজার্ভ করে একটা জিনিস অর্জন করবা। আর সেকেন্ড হচ্ছে, যারা রেজাল্ট ভালো করে নাই তাদের একটা গ্রুপকে অভিনন্দন দিছি। কেন দিছি? যে তারা একটা লাইফের, তাদের একটা গ্রুপকে অভিনন্দন আরেকটা কারণে, সেটা হচ্ছে যে যেমন আমার যে ফ্ল্যাটে আমি থাকি, সেই ফ্ল্যাটেই আমার পাশের ফ্ল্যাটে একটা ছিল, আমি জানি ও খুবই ভালো স্টুডেন্ট এবং বেসিক যথেষ্ট ভালো, নটরডেমের টপ 100-এ আছে। ওর যেমন জিপিএ 5 মিস মানে কি ইংলিশ মিস হয়েছে, বা এরকম অনেকের অনেক মিস হয়েছে, এটা অনেক সময় মিস ফরচুনের জন্য অনেকের হয়েছে। তাদের জন্য, তাদেরকে আমি অভিনন্দন তো জানাচ্ছি, সাথে সমবেদনা জানাচ্ছি, বিকজ এটা অনেক সময় পার্ট অফ লাইফ, যে তুমি হয়তো রাইট এফোর্ট দিছো, বাট আল্লাহ রাইট নাও তোমাকে রিওয়ার্ড দেয় নাই, বাট ইউ ডিজার্ভ ইট। হয়তো অন্য কোনো জায়গায় আল্লাহ তোমাকে এটার বিনিময়ে অন্য আরো একটু বেটার কিছু হয়তো দিবে, হ্যাঁ হয়তো দিবে না, ইনশাল্লাহ অবশ্যই দিবে। সো তাদের জন্য আমার অভিনন্দন এবং সমবেদনা, যারা রিয়েলি ডিজার্ভ করো, রিয়েলি অনেক এফোর্ট দিছো এবং ঠিকঠাক পড়ালেখা করছো, কিন্তু কোনোভাবে তোমার খাতা হয়তো মিস জাজমেন্ট হয়েছে, কোনোভাবে ঠিক মতো দেখা হয় নাই, বা কোনো একটা মিস ফরচুনের তুমি হয়তো শিকার, তাদের জন্য আমার অভিনন্দন এবং সমবেদনা। আর খারাপ পড়াদের মধ্যে কাদের জন্য আমার অভিনন্দন নাই আপাতত, সেটা হচ্ছে যারা খারাপ করছো এই কারণে যে দোষটা কমপ্লিটলি তোমার, তুমি পড়ালেখা ঠিক মতো করো নাই, তুমি ফাঁকিবাজি করছো। তুমি ফাঁকিবাজি করছো কি করো নাই সেটা তার আমি বলতে পারবো না, এটা তুমি বলতে পারবা। সহজ হিসাব হচ্ছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, উদ্ভাসের আমার ফিজিক্যাল সেমিনারগুলোতে আমি নর্মালি এটা জিজ্ঞেস করতাম, যে তোমাদের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট আসো যারা কনফিডেন্টলি হাত তুলতে পারবা যে ভাইয়া আমি এফোর্ট যা দিছি আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি এফোর্ট দেওয়ার মতো আমার আর সুযোগই ছিল না। হাত তুলতে বলি আমি যখন, মোস্ট অফ দ্য কেস একটা হাত ওঠে না, আর উঠলে খুব মিনিমাম 1-2% 2% হাত ওঠে। তো আমি বলি যে তুমি যে এফোর্ট দিচ্ছ সেটা নিয়ে তুমি স্যাটিসফাইড না, তো তোমার বাবা মা থেকে স্যাটিসফাইড হবে? কারণ বাবা মারা তো তোমার চেয়ে একটু বেশি করেই চাইবে। তুমি 2 ঘন্টা পড়লে তারা চাইবে না 3 ঘন্টা পড়ে না কেন, সারাদিন ধরে পড়লে হবে যে সারা বছর ধরে পড়ে না কেন, তাই না? তাহলে যেটা নিয়ে তুমি স্যাটিসফাইড না, সেটা বাবা মা থেকে স্যাটিসফাইড হবে। আর নাম্বার 2, আরেকভাবে চেক করো, সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো কই আমি তো পড়ালেখা করি, তাইলে একটু রোলটা চেঞ্জ করো। তুমি জাস্ট ভাবার চেষ্টা করো, তুমি হচ্ছে বাবা মা আর তোমার ছেলে তোমার মতো পড়ালেখা করে, তাইলে তুমি কি করতা? তাইলে তুমি খুশি হইতা না বেজার হইতা? যদি দেখো যে বেজার হইতাম, যে আমার ছোট ভাই অথবা আমার ছেলে ও যদি এরকম ভাবে লাইফ লিড করতো, এইভাবে ফাঁকিবাজি করতো, এইভাবে সময় নষ্ট করতো, তাহলে আমি বাবা মা হইলে আমি কি বলতাম? তো সেই প্রশ্ন নিজেকে নিজে করো, নিজেকে নিজে বাবা মার রোলে নাও, সেখান থেকে চিন্তা করার চেষ্টা করো যে তুমি আপ টু দা মার্ক কিনা। তো তুমি যদি আপ টু দা মার্ক হয়ে না থাকো, তুমি যদি তোমার টাইমকে নষ্ট করে থাকো, সো তোমার জন্য অভিনন্দন জানানোর আমার কোনো সুযোগ নাই, বিকজ তুমি তোমার লাইফকে ভ্যালু করতেছো না। আমি যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বলি, তুমি একজন আমানত খেয়ানতকারী। এগেইন আমি খুব একটা অ্যাগ্রেসিভ শব্দ ইউজ করলাম। কেন আমানত খেয়ানতকারী? কারণ তোমাকে আল্লাহ যে জীবনটা দিচ্ছেন, তোমাকে আল্লাহ যে সময়টা দিচ্ছেন, তোমাকে যে বুদ্ধিটা দিচ্ছেন, তোমাকে যে আর যত ক্যাপাবিলিটি দিচ্ছেন, এগুলো কি তোমার কাছে আমানত কিনা? ডেফিনেটলি আমানত। সেটা তুমি প্রপারলি ইউজ করো নাই, এটাকে কি বলা হয়? আমানতের খেয়ানতকারী। তো আমানতের খেয়ানতকারীকে আমাদের অভিনন্দন জানানো উচিত?
আমাদের তীব্রভাবে ভৎসনা করা উচিত, রাইট? দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে অভিনন্দন জানাইতে পারতেছি না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে, নেরা কয়বার বেলতলায় যায়? আমি বলি যে না, নেরারা বারবার বেলতলায় যায়। বিশেষ করে আজকে যারা রেজাল্ট ভালো করে নাই নিজেদের ফাঁকিবাজির কারণে, এমন না জীবনে এই প্রথম ইন্টার লাইফে সেটা ফাঁকিবাজি করছে, এটা সারা জীবন ধরেই ফাঁকিবাজি করতেছে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এরা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ শুধু এবার আমারে কোন রকম পার করে দাও, এরপর আমি ঠিক হয়ে যাব। একের পর এক ডিসেম্বর আসছে, সেই দোয়া তারা প্রত্যেকবার করছে না? আর লট মেজরিটি, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস প্রত্যেকবার ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষার সময় অর হোয়াট এভার ইম্পর্টেন্ট পরীক্ষার সময় সে তখন ফিল করছে, হায় হায় রে, আমার এরকম ফাঁকিবাজি করা ঠিক হয় নাই, আল্লাহ তুমি এইবার খালি আমারে পার করে দাও, এইবার যদি পার হয়ে যায় আমি ইনশাল্লাহ জানুয়ারি 1 তারিখ থেকে আমি ভালো হয়ে যাব। কত জানুয়ারি আসলো গেল, তুমি আর ভালো হও নাই। তো নেরারা একবার বেলতলা যায় না বারবার? হ্যাঁ, নেরারা বারবার বেলতলা যায়, এটা ভুল কথা। দেখবা যে প্রেমে একবার ছেঁকা খায়, ও দেখবা আবার প্রেম করে, আবার ছেঁকা খায়, আবার করে, আবার ছেঁকা খায়। নেরারা বারবার বেলতলায় যায়। হ্যাঁ, তো এই বারবার বেলতলায় যাওয়া, যে তুমি তোমার লাইফে একটা ভুল করছো, হইতে পারে এটা ওয়ান টাইম, সেকেন্ড বার, ইভেন থার্ড বার, বাট তুমি রিপিটেডলি একই ভুল করতেছো, এটাকে কিভাবে কনগ্রেচুলেট করা যাইতে পারে? এটাকে কিভাবে আমি মোটিভেট করতে পারি, বা আমার মোটিভেট করা উচিত কিনা? ডেফিনেটলি না। তুমি আগে রেকটিফাই করো তোমার যেসব রং হ্যাবিট, তোমার যেসব খারাপ অভ্যাস তোমাকে ডুবাচ্ছে, তোমার লাইফের ইফেক্টিভিটি কেড়ে নিচ্ছে, তুমি এটা অ্যানালাইজ করো। সো আজকে যারা মনে করো যে তোমাদের নিজেদের দোষে রেজাল্ট খারাপ হয়েছে, নিজেদের ফাঁকিবাজি, নিজেদের ল্যাক অফ রেসপন্সিবিলিটির জন্য, তারা নেক্সট স্টেপ দাঁড় করানোর আগে পাস্টের দিকে তাকাও, যে তোমার পাস্টে কত রকম ভুল তুমি করছো, কেন করছো। ধরো পাস্টে তুমি যদি অ্যানালাইসিস করো, যে আমি জিজ্ঞেস করলাম রেজাল্ট কেন খারাপ করছো, ভাই ফাঁকিবাজি করছি। ফাঁকিবাজি কেন করছো? ভাই পড়ি নাই ঠিক মতো। কেন পড়ো নাই? এটার অ্যান্সার বাইর করতে হবে তোমার। কেন পড়ো নাই? না, ভাল লাগে না। আচ্ছা, তোমার কেন ভাল লাগে না? মানে তুমি ক্যান ক্যান করতে থাকো নিজেকে। হ্যাঁ, ফলে একদম রুট রিজন যদি তুমি সলভ না করো, তাহলে কি সিচুয়েশন সলভ হবে? তোমার ভালো লাগে না দেখে তুমি পড়ো না, তাহলে এখন রেজাল্ট খারাপ হয়েছে, তো এখন কি ভালো লাগা শুরু হয়ে যাবে? তাহলে তোমার হ্যাবিট কি চেঞ্জ হবে? তো আমি একটা যে ফোর্থ সফটওয়্যারের সময় বলছিলাম না, হোয়াই এর অ্যান্সার, যতক্ষণ হোয়াই এর অ্যান্সার ঠিক করতে না পারবা, ততক্ষণ তোমার মোটিভেশন আসবে না। ফলে আসল তোমার গোড়ার সমস্যা কি, বা ভালো রেজাল্ট কেন করেন? ভাইয়া সময় নষ্ট করছি। কি করছো? ফেসবুক চালাইছি, বা এই করছি সেই করছি। কেন করছো? ভাল লাগে, ভালো লাগছে, মজা লাগছে, সাময়িক মজা লাগছে, তাই। তাহলে এখন কি ফেসবুকের মজা লাগা তোমার চলে গেছে, না মজা আছে? মজা তো ভাই আছেই, এখনো তো মজাই পাই। তাহলে তুমি আবারও আগে যে ভুল করছো, আবারও সেম ভুল করতে যাচ্ছ, বিকজ তুমি তোমার হ্যাবিটের চেঞ্জ আনার বিষয়ে সচেতন হও নাই। হ্যাবিট চেঞ্জ না করা পর্যন্ত তুমি এই যে ধাক্কা ধুক্কা যা খাও, তোমার রিয়েলাইজেশন আসবে, আবার রিয়েলাইজেশন চলে যাবে। 2 দিন মন খারাপ থাকবে, 2 দিন তোমার ভিতরে স্পিরিট কাজ করবে, এইবার ফাটাই দেবো, দেখবা 2 দিন পরে গিয়ে তুমি যে মানুষ ছিলা, আবার সেই মানুষটাই হয়ে গেছো। এবং সেই ঘটনা তোমার লাইফে এর আগেও ঘটছে অ্যাকচুয়ালি। হয়তো তীব্রভাবে কেউ এরকম ভৎসনা করে নাই, আমি এই জন্য করতেছি, এটা একটা পবিত্র দায়িত্ব কাঁধে নিছি আমি, যে এদেরকে বকাবকি করতে হবে। তো তুমি তোমার লাইফের ব্যাপারে যেরকম উদাসীন ছিলা, যে কারণে লাইফকে ভ্যালু দাও না, যে কারণে তোমার সময়কে তুমি ভ্যালু দাও নাই, সময়টাকে মনে করছো এটা নষ্ট করার জিনিস, উড়ায় দেওয়ার জিনিস, সেই তুমি তোমার ওই মাইন্ডসেট যদি চেঞ্জ না করো, তাহলে তোমার হ্যাবিটের চেঞ্জ আসবে না, তুমি আবার ধরা খাবা, নো ডাউট অ্যাবাউট ইট। তো আমরা প্রচুর মোটিভেট করতেছি যে লাইফে ফেইলিউর কোনো বিষয় না, ফেল করা প্রচুর লোক সাকসেসফুল হয়ে গেছে। এই কথা কাদের জন্য সত্য? সবার জন্য সত্য না। যেমন ভার্সিটি পাস না করে বিশাল সাকসেসফুল হয়ে গেছে, এক্সাম্পল আছে না? তার মানে কি এটা সত্যি ভার্সিটি ফেল করলে সাকসেসফুল হয়ে যাব? তো স্টিভ জবস ভার্সিটি পাস করে নাই, জাকারবার্গ পাস করে নাই, বিল গেটস পাস করে নাই, তাই না? রবীন্দ্রনাথ মেলা পড়ালেখা করে নাই, তাই না? এরা বিশাল বিশাল সাকসেসফুল হয়ে গেছে। তো তুমিও ফেল করছো এবং ভাবতেছো ভাই আমার তো তাহলে বিল গেটস হওয়ার কথা। ইজ ইট ট্রু? ফলে ফেইলিউরকে কেউ পজিটিভলি ইউজ করতে পারে? কেউ পারে না। ফলে তুমি যদি ওই মানুষটাও হও যে যার হচ্ছে আমাকে সময় দেখানো হয়েছে 10 মিনিট আছে, মেবি আজকে একটু লম্বা সময় নিব,
সো লম্বা সময় নিলে তো সমস্যা নাই, বিকজ যাদের মানে অন্য কোনো কাজ আছে তোমরা জাস্ট চলে গেলেই তো হইলো ফেসবুক থেকে, তাই না? আর যাদের শোনার সময় আছে তারা একটু লঙ্গার টাইম স্টে উইথ মি। যেহেতু বকাবকি দিচ্ছি, একটু ভালো মতো বকাবকি দিয়ে নেই। তো যেটা বলতেছিলাম যে ফেইলুর কাদের জন্য সাকসেসে কনভার্সন নিয়ে আসে আর কাদের জন্য নিয়ে আসে না, এটা সেম জিনিস না। ফেল করলেই সাকসেসফুল হয় না, বাট ইট ইজ ট্রু। তুমি যদি তোমার লাইফে ধাক্কা খেয়ে থাকো আর এই ধাক্কা যদি তোমার লাইফে রিয়েলি চেঞ্জ আনে, তাহলে তোমার যে কোনো কিছু হওয়ার বলতে পারো অপরচুনিটি আছে। মানে এটা দিয়ে কিছুই আসবে যাবে না। তুমি ইন্টারে ভালো করো নাই, অ্যাবসলিউটলি কিছুই আসবে যাবে না। এবং এটার সপক্ষে আমি প্রমাণ ভিত্তিক, তথ্য ভিত্তিক মোটিভেশন দিব, পরে দিব। বাট এগেইন সেই মোটিভেশন সবার জন্য প্রযোজ্য না। যারা তাদের লাইফ নিয়ে সিরিয়াস না, যাদের কাছে তাদের লাইফ একটা আমানত না, তাদের জন্য প্রযোজ্য না। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট, দেন এই ফেইলুর তোমার জন্য পজিটিভ। হ্যাঁ, রবার্ট ব্রুস কতবার ফেল করছে, কি জ্যাক মা কতবার ফেল করছে না, এইসব পড়ে পড়ে সবাই মোটিভেটেড হয়ে যাচ্ছে। না ভাই, সবাই মোটিভেটেড হয়েও না এটা পড়ে, সবাই মোটিভেটেড এটা পড়ে হয়েও না, বিকজ ইউ আর মানে ইউ ডোন্ট বিলং টু দ্যাট মাইন্ডসেট। যেটা তোমার রাইট মাইন্ডসেট দরকার সেটা তুমি অর্জন করো নাই। ফলে অনেকেই এখন হয়তো স্ট্যাটাস দিয়ে বসে থাকবা যে ভাই একটা পরীক্ষা কি আমাকে জাজ করতে পারে, জীবন পরীক্ষার চেয়ে অনেক বড়। হ্যাঁ, ইটস ট্রু, এইটা ট্রু, বাট মেবি তোমার জন্য ট্রু না, এটা অন্য আরেকজনের জন্য ট্রু। ঠিক আছে? তো যাই হোক, আমি মোটামুটি বেসিকলি আর ঝাড়াঝাড়ি করে ফেলছি, ডিমোটিভেট করে ফেলছি। তো এখন আরেকটু ডিমোটিভেট করি যারা সাকসেসফুল হয়েছে তাদেরকে, তারপরে গিয়ে আমি কিছু ডেটা কে ভিত্তি করে তোমাদের জন্য একটু গাইডলাইন দেবো কি করবা এখন। যারা সাকসেসফুল হয়েছো, মানে আপাতত সাকসেসফুল বলতে যে ইন্টারে ভালো রেজাল্ট করছো, তাদের সাথে আমার নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার আছে, বিকজ তাদেরকে যেহেতু অভিনন্দন করছে, যারা ডিজার্ভ করো, যারা রেজাল্টটা ডিজার্ভ করো, সেই রেজাল্টটা করছো, তাদেরকে অভিনন্দন। বাট তাদের জন্য আমার একটু হালকা সতর্কবাণী আছে, ডিমোটিভেশন না, সতর্কবাণী। সেটার জন্য আমার নিজের লাইফের একটু স্টোরি বলতে হবে। আমার তোমরা অনেকেই হয়তো স্ট্যান্ড কি জিনিস এখন জানো না, বিকজ এখন তো জিপিএ সিস্টেম, বাট তোমাদের আব্বু আম্মু বা সিনিয়ররা জানে যে আগে হচ্ছে ওই বোর্ডে মেধা তালিকা দিত। তো আলহামদুলিল্লাহ আমি ঢাকা বোর্ডে চতুর্থ হয়েছিলাম এসএসসি পরীক্ষায়, এবং একটা গ্রামের স্কুল থেকে, সরিষাবাড়ি জামালপুর থানা, ঢাকা বোর্ডের আন্ডারে ওটা। তো ফিফথ স্ট্যান্ড করছিলাম এসএসসিতে, মেট্রিকে। সো দ্যাট ওয়াজ এ হিউজ অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি, কারণ গ্রাম থেকে ফিফথ স্ট্যান্ড করা এটা রিয়েলি প্রেস্টিজিয়াস ছিল। তারপরে এসে আমি ঢাকায় আসলাম, ঢাকা কলেজে ভর্তি হলাম। অলরেডি অনেকে জানো আমি ঢাকা কলেজে পড়ছি। তো ঢাকা কলেজে আসার পর ফার্স্ট ইয়ারে আমি প্রচুর ফাঁকিবাজি করছিলাম, প্রচুর বলতে প্রচুর। এবং ফাঁকিবাজির আসলে দুইটা কারণ ছিল। মেজর কারণটা ছিল যে আমি যেহেতু প্রচুর প্রশ্ন করতাম, তো ঢাকায় এসে আমার প্রচুর ঝাড়ি খাইতে হয়েছে। বিশেষ করে স্যারদের প্রাইভেট অনেক ব্যাচে হচ্ছে আমি প্রচুর ঝাড়ি খাইছি। কিছু কিছু টিচার ছিলেন অসাধারণ, তারা প্রশ্ন ওয়েলকাম করতেন, প্রশ্ন করলে খুশি হইতেন। আর মেজরিটি জায়গায় হচ্ছে খুব বিরক্ত হইতেন এবং প্রচুর ঝাড়ি মারতেন। এই ঝাড়ি খেয়ে খেয়ে আমার মধ্যে বিশাল ডিমোটিভেশন তৈরি হয়ে যায়, পড়ালেখার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়ে যায়। এটা একটা কারণ ছিল যে কারণে আমি পড়ালেখার প্রতি আগ্রহে হারাই ফেললাম। দূর, কি পড়বো, বুঝি না, স্যাররা প্রশ্ন করলে ঝাড়ি দেয়, এটা। আর নাম্বার 2 ছিল যে যেহেতু ওই মফস্বল থেকে ঢাকায় আসছি, ঢাকায় আসলে তো সবার একটু আবার পাখা গজায়, তাই না? তারপরে বন্ধু বান্ধব নতুন টতুন এইসব মিলায় একে ডিমোটিভেশন, পড়ালেখা ইন্টারেস্ট কমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু পরিবারের বাউন্ডারিতে নাই, সময় নষ্ট করার, ঘোরাফেরা করার অনেক অপরচুনিটি আছে। দুই মিলে আমার রেজাল্টের অবস্থা খুব খারাপ। এবং ইয়ার ফাইনাল পরীক্ষা যেটা হইলো ঢাকা কলেজে, সেটাতে আমি কোন রকম পাস টাস করে, যে আমি স্ট্যান্ড করা স্টুডেন্ট, সে আমি হলো পাস পুশ করে কি ইয়েতে উঠছি, সেকেন্ড ইয়ারে উঠছি। এবং আমার সব মার্কস মনে নাই, একটা মার্কস মনে আছে যে দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল ফর মি। আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ছিল ফিজিক্স, তোমরা জানো আমি ফিজিক্স পড়াই, তো আই লাভ ফিজিক্স। তো আমি সেই ফিজিক্স পরীক্ষায় 100-র মধ্যে 45 পাইছিলাম। এই হলো আমার অবস্থা। সো মানে ইউ ক্যান নাও ফিল যে অবস্থা কি ছিল। তো সেকেন্ড ইয়ারে ওঠার পরে আলহামদুলিল্লাহ সেখানে আর কিছু ঘটনা আছে, বাট সেকেন্ড ইয়ারে আমি খুব চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে না, আমাকে করতেই হবে, ভালো রেজাল্ট করতে হবে। বিশেষ করে মানুষের যে এক্সপেকটেশন, বিশেষ করে আমি যখন এলাকায় যেতাম, আমাদের বাসার ওই মোড়ের মধ্যে অনেক রিক্সাওয়ালারা থাকে না, যে স্ট্যান্ডের মতো, তো এলাকায় তো সবাই মোটামুটি সবাই রেচেন, তারা পর্যন্ত আমারে জিজ্ঞেস করতো যে সোহাগ তুমি ঢাকায় কেমন পড়ালেখা হচ্ছে। মানে এত মানুষের যে এক্সপেকটেশন, দ্যাট অ্যাকচুয়ালি আমাকে আবার ইন্ট্রিক করে যে না ভাই, আমার যা গ্যাপ হয়েছে আই হ্যাভ টু কাভার ইট। এবং লিটারালি সেকেন্ড ইয়ারে আমি আলহামদুলিল্লাহ হিউজ একটা এফোর্ট দিছিলাম, হিউজ, মানে এটা আনবিলিভেবল। বিশেষ করে তখন যে রমজান মাস ছিল, ওই মাসটাতে আমার মডেল টেস্ট চলতেছিল, এটা আমার মনে আছে। ওই একটা মাস আমি যে এফোর্ট দিছিলাম, মানে লিটারালি 6 ঘন্টা ঘুম
আননেসেসারি যে ধরো টয়লেটে যাওয়া বা খাওয়া দাওয়া এটা বাদে ইচ অ্যান্ড এভরি মিনিট পড়ালেখা করছি। এবং এমন যদি হয়েছে মডেল টেস্ট দিয়ে স্যারের বাসা থেকে হলে ফিরতেছি, ফ্রেন্ডের সাথে দেখা হলো, 5 মিনিট নষ্ট হলো, রাতের বেলা ঘুম থেকে 5 মিনিট ক্যালকুলেট করে কেটে রাখতাম। মানে ওই আমার এখনো বিশ্বাস হয় না যে ওই এফোর্ট আমি কেমনে দিছি, বাট সামহাউ দিছি। বিশেষ করে 1 মাস আলহামদুলিল্লাহ আই কুড কভার মাই সিলেবাস, এবং ইন্টারে গিয়ে আমার রেজাল্ট আরো ভালো হলো, এসএসসির চেয়েও ভালো হলো, আমি 4th স্ট্যান্ড করলাম। এইটা আমার জন্য একটা কাল হয়ে দাঁড়াইলো, কারণ তখন আমার কনফিডেন্স ভালো, বা ল্যাক অফ কনফিডেন্স যেমন খারাপ, আবার ওভার কনফিডেন্স খারাপ। তা আমার ওভার কনফিডেন্স হয়ে গেল যে ভাই ফার্স্ট ইয়ারে পড়ালেখাই করি না, সেকেন্ড ইয়ারেও যে মানে পড়ছে আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ, আর রিয়েল পড়া পড়ছিল বলতে গেলে 1-1.5 মাস, সেটা দিয়ে যদি আমি 4th স্ট্যান্ড করতে পারি, তাহলে এরপর বুয়ের তো কোনো বিষয় না, তুড়ি মারলে উড়ে যাবে না। তো যেটা হইলো, আমি প্রথম দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ মডেল পরীক্ষা টরীক্ষা কোচিং এ ভালোই দিছিলাম, মার্কসও ভালোই আসছে, রেজাল্টও মধ্যে সেকেন্ড থার্ড 1 থেকে 10 20 এরকম থাকতাম আর কি। তারপর আস্তে আস্তে রেজাল্ট পরে বিশেষ করে তখন হচ্ছে মনে হলো যে ধুর এত পরীক্ষা টরীক্ষা দেওয়া লাগে নাকি, এমনি তো আমি ভালো রেজাল্ট করবো। তো আস্তে আস্তে আমার পরীক্ষার ক্লাস কমার মানে এক্সাম কমে গেল, কমে গেল, কি নাম বলে মানে ক্লাস করা বন্ধ হয়ে গেল। ভাবলাম যে ইন্টারের মতোই হবে, লাস্টে গিয়ে 1 মাস ঠিক মতো পড়বো, কাজ হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি তাই আমি করছিলাম। আমার ওই বুয়েট ভর্তি পরীক্ষা ঠিক আগের 1 মাস আমি আমার ইভেন একটা ফ্রেন্ডের বাসায় থাকতাম, বাকিরা কেউ জানতো না আমি কোথায় আছি, আর শুধু আমার ফ্যামিলি মেম্বাররা জানতো। কারণ তখন হয়েছে কি, যে ফ্রেন্ডদের সাথে টেস্টিসে এমন অবস্থা হয়েছে যে এখন আমি পড়বো সেটা আর হয় না, যে ও আসতেছে সে আসতেছে, আমি এই জন্য বলতে পারো 1 মাসের জন্য অন্তরীণ ছিলাম। তো সে 1 মাস ভাবলাম আগের মতো ফাইট দিব, ফাইট দিলে হয়ে যাবে, এবং ফাইট আমি দিছিলাম অ্যাকচুয়ালি, বাট কাজ হয় নাই আর কি। কাজ হয় নাই এই সেন্সে যে বুয়েটে চান্স পাইছি, বাট যেটা আমার উপর সবার এক্সপেকটেশন ছিল আমি হয়তো 1 থেকে 5 বা 10-এর মধ্যে থাকবো, আমি 141তম হয়েছিলাম। সো আমি এই স্টোরিটা বললাম হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে থাকতে পারো, যে তুমি ইভেন অনেকেই আছে যে তুমি নিজেই জানো যে আমি তো ভাই এত পড়ালেখা করি নাই, জিপিএ 5 সবগুলাতে প্লাস পাওয়ার মতো, বাট এত অল্প পড়ে যেহেতু আমি এটা পেয়ে গেছি, মেবি আমার অনেক সক্ষমতা। এইটা যদি ভাবো তাহলে তাদের জন্য একটু ওয়ার্নিং, যে এটা কিন্তু ভাইবো না ওভার কনফিডেন্সের কারণে সামনে কিন্তু গিয়ে তুমি ধরা খাইতে পারো। ডোন্ট বি ওভার কনফিডেন্ট। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে সবার জন্য সবসময়ের জন্য সত্যি কথা, কখনো অহংকার করো না। যারাই ভালো রেজাল্ট করছো, অহংকার যেন না আসে। আর অহংকারটা একটা হচ্ছে নিজের মনে আসা, আর একটা হলো সাথে এক্সপ্রেস করা। আরেক ফ্রেন্ড যে খারাপ করছে ওরে গিয়ে খোঁচানো, দোস্ত তোর রেজাল্ট এত খারাপ হইলো কেন। আর বিশেষ করে এই টেন্ডেন্সিটা আমি প্যারেন্টসদের মধ্যে অনেক বেশি দেখছি। সো প্যারেন্টসরা কেউ যদি এটা লেকচার শুনেন, প্লিজ তাদের জন্য আমার রিকোয়েস্ট, প্লিজ এটা করেন না। আরেকটা প্যারেন্টসকে আপনি খোঁচাচ্ছেন, ভাবি আপনার বাচ্চার তো ভালো, এত খারাপ করলো কেন রেজাল্ট। হ্যাঁ, এইসব খোঁচায়েন না প্লিজ, কারণ আজকে আপনি আরেকজনকে খোঁজাবেন, আরেকদিন এসে পরশু দিন এসে আরেকজন আপনাকে এসে খোঁচাবে, তাই না? তো আমি তাকে কষ্ট দিলাম, আরেকজনকে, তার একটা বিপদের সময়, তার একটা খারাপ মোমেন্টে আমি গিয়ে তাকে মনে আঘাত দিলাম, তাতে প্রথম কথা আমার বেনিফিট কি হলো? এটা যদি আমি আরেকজনকে আঘাত দিয়ে আমি যদি আনন্দ পাই, এটাতে তাকে কি বলা যায়? এটা তো ক্রিমিনাল অ্যাটিটিউড, তাই না? তা আমি আরেকদিন বিপদে পড়তে পারি, অন্যরা এসে তখন আমাকে আঘাত করবে। সো বেটার, এটা কি ভালো না যে আরেকজনের পরঙা আমি প্রতি আমি সিম্প্যাথিক হই, আরেকজনকে আমি পজিটিভ কথা বলি, যে আরেকজনের বাচ্চা খারাপ করছে, যে আরে ভাবি ব্যাপার না, ঠিক আছে ভালো করবে ইনশাল্লাহ। বা তোমার ফ্রেন্ড খারাপ করছে, তুমি ভালো করছো, ওকে তুমি সাহস দিবা, খোঁচাবা কেন? ওকে সাহস দিবা, আরে দোস্ত ব্যাপার না, ঠিক হয়ে যাবে, চেষ্টা কর, হয়ে যাবে, তাই না? সো এবং ফ্রম ইউর হার্ট, এমন না যে এটা মুখে মুখে বললাম, মনে মনে শালা ভালো হয়েছে, হ্যাঁ খাইছস ধরা। তো খোঁচা দেওয়ার জন্য না, হ্যাঁ রিয়েলি মন থেকে তাকে ইন্সপায়ার করার জন্য। আর অহংকার কেন করা যাবে না, এটা নিয়ে হয়তো আলাদা একটা লেকচারও আমাকে দিতে হবে, বাট একটা জাস্ট ছোট্ট ইয়েটা বলি, ছোট্ট মানে ক্লুটা বলি, যে কেন অহংকার করলে তোমার লস হবে। সেটা হচ্ছে যে ইবলিশ, তাকে আমরা জানি যে সে ছিল শয়তান। সে কি ছিল? সে ছিল জিনদের লিডার, হি ইজ ফ্রম জিন, মানে সে ছিল খুবই ডেভোটেড এবং মানে ধরো সর্ট অফ লিডার মতো। তো তাকে আল্লাহ ওই লিডারশিপ পজিশন থেকে, রেসপেক্টেড জায়গা থেকে অভিশপ্ত শয়তান বানায়া মানে ডাউন করে দিছে, না তার পদোন্নতি করে দিছে, মানে কি বলে অবনতি। তো ইবলিশের কি মানে দোষটা কি, ইবলিশের ফলটা কি, ইবলিশের ঝামেলাটা কি? একটা হচ্ছে যদি আমি বলি যে যেগুলো বড় বড় ঝামেলা, যেমন হচ্ছে ইবলিশ কি কাফের ছিল? সে কি আল্লাহরে বিশ্বাস করতো না যে আল্লাহ বলে কিছু নাই? সেটা তো কাফের ছিল না। সে কি মুশরিক ছিল যে সে আল্লাহর সাথে শিরক করছে, সে সাথে দেবদেবীর পূজা করছে?
তাই না, বড় বড় অপরাধ যেগুলা, তারপরে সে ধরো আরো আরো কত বড়, সে হত্যাকারী ছিল কিনা, সে মানে প্রতারণা করছে কিনা, এগুলো অপরাধ কি তার ছিল? তার অপরাধটা কি ছিল? অহংকার করছে। তাহলে সেটাকে মোটো ছোট অপরাধ হিসেবে দেখলে হবে না, সে অপরাধ তাকে ওরকম একটা সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গায় পৌঁছায় দিছে। হ্যাঁ, সো কিপ ইন মাইন্ড যে অহংকার পতনের মূল কথাটা বলে না, এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এটা কিন্তু আদিমতম পাপ। এটা কি খেয়াল করছো কেউ? সবচেয়ে আদিমতম পাপ কোনটা? অহংকার করা না। ফলে এটা যেন না আসে প্লিজ, যারা ভালো করেছো অহংকার করো না। আর যারা রিয়েলি ট্রুলি মানে লার্নেড পারসন, জ্ঞানী, যারা রিয়েলি মানে জ্ঞানের গভীরতা যাদের মধ্যে আছে, সেটার একটা আলামত হচ্ছে সে মানুষটা বিনয়ী হবে। এই কথাটা জাফর ইকবাল স্যার একবার আমাকে বলছিলেন যে আমি স্যারকে এই বিষয়ে একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, তখন স্যার বলছেন এটা একটা বড় ইন্ডিকেশন যে যার মধ্যে নলেজের ডেপথ আছে, যে লিটারেলি ভালো জানে, ভালো বোঝে বা ভালো তার গভীরতা আছে, তার একটা ইন্ডিকেশন কি সে বিনয়ী হবে। ঠিক কেন বিনয়ী হবে? এটার অ্যান্সার খুব সহজ। এটার অ্যান্সার আমি আমার নিজের লাইফ দিয়ে দিতে পারি। যে আমি যখন এসএসসি পাস করছি, ফ্রেন্ডরা, আমি যেহেতু ফিজিক্স মোটামুটি পারতাম, ফ্রেন্ডরা আসতো, এটা সেটা বুঝাইতাম, আমি ভাবতাম আমি তো ফিজিক্সের বস, আমি প্রায় সব বুঝি এবং বুঝাইতে পারি। ইন্টারেও সিমিলার, আমি ভাবতাম আমি ফিজিক্সের বস। ইন্টার পাস করার পরে ততদিন পর্যন্ত নিজেকে বস ভাবতাম কেন? কারণ ততদিন পর্যন্ত আমার জ্ঞানের গন্ডি ছিল কি ওই ইন্টারের ফিজিক্স বই, তাই না? সেই ফিজিক্স বই আমি মোটামুটি সব টপিক বুঝতাম, সব না বুঝলেও অনেক মেজরিটি টপিক বুঝতাম এবং ভাবতাম আমি সব পারি, তো আমার তো ফিজিক্স বোঝা হয়ে গেছে। এরপরে যখন ইন্টারের পরে আমি বিদেশি বই টইগুলো দেখতে শুরু করলাম, দেখলাম যে ফিজিক্সের নলেজের বিষয়টা এতই ভাস্ট আর আমি এটার এতই অল্প অংশ পড়ছি যে এরপর থেকে আমার কনফিডেন্স নামতে শুরু করলো যে ভাই আমি তো ফিজিক্স কিছু জানি না। এবং এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বা হোয়াট অ্যাবাউট মাই ফিলিংস যে আমি ফিজিক্স কতটুকু জানি, এখন কিন্তু লিটারেলি আমি হাম্বল ফিল করি, ভাই আমি ফিজিক্স তেমন কিছু জানি না, খুবই খুবই সামান্য জানি। বাট হোয়ার এজ এসএসসি ইন্টারের সময় আমার ধারণা ছিল আমি ফিজিক্সের বস। কারণ কি? আমি ছিলাম কোয়ার ব্যাংক। কোয়ার ব্যাংক বুঝো তো? কোয়ার মধ্যে যে ব্যাংক থাকে ও ভাবে যে সারা দুনিয়ার মালিক ও, কারণ ওর দুনিয়া কতটুকু, ওইটুক, ও তো এটার মালিক। ফলে যখনই তুমি ভাবতেছো আমি কিছু একটা হয়ে গেছি, প্রথমে মাথায় রেখো আমি কিন্তু কোয়ার মধ্যে আটকে আছি মনে হয়। কোয়া থেকে বের করার পর ব্যাংকটা ফিল করবে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ যে ভাই আমি কত তুচ্ছ, কত ক্ষুদ্র না। সো সেটা তাকে বিনয়ী বানাবে যে ভাই আমি তো কিছু না। কেন বিনয়ী বানাবে? কারণ তখন তার পরিচয় হবে যে জগৎ, জ্ঞানের জগৎটা কত বড়, তাই না? নিউটন বলছেন বোধহয় এই ধরনের একটা কথা যে আমি তো জ্ঞানের সমুদ্রে কয়েকটা মাত্র নুড়ি কুড়াইছি। তা আমি একসময় ভাবছি উনি বোধহয় এটা বিনয় করে বলছেন। আমি এখন মনে করি না বিনয় করে বলছেন, এটা ওনার ট্রু রিয়েলাইজেশন। কারণ যখন একজন মানুষ বুঝে যে জ্ঞান ব্যাপারটা কত ভাস্ট আর আমি তার মধ্যে কতই সামান্য জানি, সেটা অটোমেটিকলি তাকে কি বানায় দেয়? বিনয়ী বানায় দেয়। সো তুমি যদি বিনয় ফিল না করো, তুমি যদি মনে করো জিপিএ 5 পাইছি মানে আমি তো মেলা কিছু হয়ে গেছি, তাহলে বুঝতে হবে তুমি এখনো কুয়ার মধ্যে হয়তো আটকে আছো। তুমি অলরেডি মানে এখনো জানো না যে অ্যাচিভমেন্টের আরো কত লেয়ার আছে আর তুমি সেই লেয়ারের কত ছোট জায়গায় এখন আছো। তো যাই হোক, আমি সবাইকে বিভিন্নভাবে ডিমোটিভেট করতে পারছি বলে আমার ধারণা। তো এখন আমি একটু তোমাদেরকে এই অবস্থায় যাদের যা সিচুয়েশন সেখান থেকে আমি একটু দিতে চাই, কিছু গাইডলাইন দিতে চাই যে এখন যাদের পয়েন্ট খারাপ আসলো, মেইনলি তাদের জন্য, যে তারা এখন কিভাবে আগাবা, তাদের কনফিউজড কোথায় হবা বা কোথায় হবা না। তো আমি এই যে প্রথমে এই জিনিসটা দেখাচ্ছি, এটা বোধহয় আমরা ইভেন কলেজ গেট এটা সবাইকে দিচ্ছি, ইভেন উদ্ভাসের স্টুডেন্ট না শুধু, মোটামুটি আমরা সবাইকে বিতরণ করার চেষ্টা করছি। সো যদি কেউ এটা ফেলে দিয়ে থাকো, হারায় থাকো, লাগলে আবার কালেক্ট করে নিও অফিস থেকে। এখানে আমাদের একটা গ্ল্যান্স দেওয়া আছে যে আমাদের যে বিভিন্ন অর্গানাইজেশন গুলা, যেখানে যেখানে তোমরা ভর্তি পরীক্ষা দিবা সেখানে কোথায় রিটেন, কোথায় এমসিকিউ, কোথায় কত মার্কসের পরীক্ষা অলরেডি হয়তো জানো তোমরা। সো এটা 2016 সাল অনুসারে আমাদের যেমন এখন 4টা জায়গায় রিটেন আছে। আমরা জানি যে বুয়েট, কুয়েট বাদে আবার চুয়েট, রুয়েট আর এমআইএসটি, আর বাদ বাকি সব জায়গায় এমসিকিউ। সো আমি অলরেডি বেশ কিছু প্রশ্ন পাইতে শুরু করছি যে ভাইয়া যদি আমার বুয়েটের পয়েন্ট না আসে তাহলে আমি কোন অ্যাপ্রোচে যাব। সো এই পরামর্শগুলো আসলে গণভাবে দেওয়াটা আসলে ঠিক না, কারণ এক একজনের সিচুয়েশন এক এক রকম। তারপর আমি বেসিক কিছু বলি, সেখান থেকে তুমি তোমার ডিসিশন করবা, মানে এখানে মুখস্থ না, তুমি বুঝে তোমার মতো ডিসিশন নিবা। আমার বেসিক এটা হচ্ছে, ফিলোসফিটা হচ্ছে যে যেমন অনেকেই, যেমন কালকে একজনের মেসেজ পাইছি, সে ইভেন গোল্ডেন 5 পাইছে, স্টিল দেন কনফিউজ যে ভাইয়া আমার যদি মার্কসের ক্ষেত্রে আমার যদি বুয়েটে পয়েন্ট না আসে। তো এই জায়গায় প্রথমে আগে একটা বুয়েট অংশটা একটু সলভ করি। বুয়েটের পয়েন্ট যেটা চায় সেটা কিভাবে নির্ধারিত হয়? তো সেটা আমি যতদূর জানি সেটা হচ্ছে এরকম
যে করা হয়, মানে বোর্ডের কাছে বুয়েট হচ্ছে কোয়েরি করে যে এই বছর যে রেজাল্ট, তাতে বুয়েটের যে লিমিট, যত হাজার স্টুডেন্টকে বুয়েট পরীক্ষা দিতে দেয়, সেই হিসাবে কত পয়েন্ট সেট করলে অত হাজার স্টুডেন্ট আসবে। ফলে বুঝতেই পারতেছো, রেজাল্ট যত ভালো হবে বুয়েটের পয়েন্ট রিকোয়ারমেন্ট তত বাড়বে, রেজাল্ট যত খারাপ হবে। তো এখন যদি ইভেন বুয়েটের ভিসি স্যার বা অন্যান্য স্যারকেও জিজ্ঞেস করা হয় যে বুয়েটে এবার কত পয়েন্ট চাইবে, এই অ্যান্সার এখন কেউ দিতে পারবে না। এই অ্যান্সার দেওয়া যাবে কখন? বুয়েটে একাডেমিক কাউন্সিলের মিটিং হবে, তার আগে বুয়েট বোর্ড থেকে ডাটা নিবে, তারপর স্যারদের মধ্যে বিশাল মানে তর্ক বিতর্ক হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম তো স্যাররা চান যে আরো বেশি স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারুক, তারপরে গিয়ে সেটেলড হবে। ফলে এই জন্য আমি আগেই বলতেছি, যাদের হয়তো যে কোনো বাংলা ইংরেজি যে কোনো একটাতে মিস হয়েছে, কারণ গত বছর বুয়েটে ছিল কত পয়েন্ট? 19, তার মানে কিন্তু একটা মিস হওয়ার পরও তোমার ইউ হ্যাড এ চান্স পরীক্ষা দেওয়ার। সো এই বছর কিন্তু সেটা এখনকার দৃশ্যপটে যা সিচুয়েশন, তাতে সেটা কিন্তু আরো টাফার হবে না, সেটা আরো কি হবে? রিল্যাক্সড হবে। ফলে আগেই আশা হারানোর কিছু নাই। আর ধরলাম যে হ্যাঁ আমি আশা ধরে আছি, বাট যদি কোনোভাবে বুয়েটে পরীক্ষা দিতে নাই পারি, তাহলে তোমার অল্টারনেটিভ কি? সেকেন্ড চয়েসে কি আসতে পারে? টুয়েট, কুয়েট, চুয়েট, তাই না? তো তার জন্য কি তোমার প্রিপারেশনের স্টাইল চেঞ্জ হয়ে যাবে? প্রথম কথা, রুয়েট কুয়েট, কুয়েট না সরি রুয়েট চুয়েট, এই দুটাতে কি রিটেন। আর এমসিকিউ হলেই যে প্রিপারেশন স্টাইল চেঞ্জ হয়ে যাবে সেটা হবে কিনা সেটা নিয়ে আমি আলাদা কথা বলতেছি একটু পরে। বাট আগে এইটুকু বলি যে যদি রিটেনই হয় এবং ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই হয়, তাহলে কি তোমার প্রিপারেশনের প্যাটার্নে কোনো চেঞ্জ আনার দরকার আছে? অ্যাবসলিউটলি দরকার নাই। ফলে তুমি ওটার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে বইটা হবে কি হবে না, বলে আলহামদুলিল্লাহ, না হলে নাই, আমি রুয়েট কুয়েট বা চুয়েট বা যেটা নেক্সট আসে রিটেন এক্সাম সেখানে ট্রাই করবো। ইভেন যেগুলোতে এখন আসি যে রিটেন নাই এমসিকিউ, তাহলে ভাই রিটেন গুলাতে যদি না হয়, তাহলে আমি যদি এমসিকিউ আলা জায়গায় গিয়ে পড়ি, তাহলে আমার প্রিপারেশন কি চেঞ্জ করা লাগবে না? এটার অ্যান্সার ইয়েস নো দুইটাই। কিছু প্রিপারেশনের কিছু অংশ তোমার চেঞ্জ আসবে না, কিছু অংশে চেঞ্জ আসবে। যেমন একটা হচ্ছে তোমাকে এমসিকিউ এক্সাম, সো তোমাকে একটা অঙ্ক দিছে যেটার মানে সমাধান লাস্টে হচ্ছে যে এটা 4টা টিক দিতে হবে। সো রিটেন এক্সাম হলে পুরো অঙ্কটা করতে হবে, এমসিকিউ হলে কি অঙ্ক করা লাগবে না নাকি? মানে আসমান থেকে তোমার মাথায় উত্তর চলে আসবে? এমসিকিউ লিখে করা লাগবে না, বাট সংক্ষেপ হলে তো ফর্মুলা লিখে ডেটা বসায় ক্যালকুলেটর টিপে অ্যান্সারটা আনতে হবে, নাকি হবে না? এটা আগে আমারে বুঝাও। তাহলে সমস্ত বইয়ের যেসব টপিক, যেসব অঙ্ক তোমার জানা থাকা দরকার, প্র্যাকটিস করা দরকার, সেখানে কোনো চেঞ্জ নাই। এটা আমি বুঝাইতে পারছি? সেখানে কোনো চেঞ্জ নাই। তোমাকে ওই ফর্মুলা জানতেই হবে, ওই ফর্মুলার মধ্যে ডাটা বসাইতেই হবে। এক ক্ষেত্রে হচ্ছে লিখে লিখে করতে হবে, আরেক ক্ষেত্রে হয়তো জাস্ট ক্যালকুলেটরে মান বসায় তুমি রেজাল্টটা বের করে নিয়ে আসবা। বাট বেসিক প্রিপারেশনটাকেও কিন্তু চেঞ্জ হচ্ছে না। ফলে এটা নিয়ে এত মানে হয়ে যাওয়ার কিছু নাই, উতলা হয়ে যাওয়ার কিছু নাই। আর চেঞ্জ হবে কোথায় কোথায়? চেঞ্জ হবে একটা জায়গা হচ্ছে এমসিকিউ এর মধ্যে আবার দুই ভাগ আছে। একটা হচ্ছে কোথায় কোথায় ক্যালকুলেটর ইউজ করা যায়, কোথাও কোথাও যায় না। আমরা এটা তোমাদেরকে এখনো দেই নাই, বাট এটা আমাদের বানানো আছে এরকম একটা শীট। তা আমি আজকে বলে দিছি এইটাকে প্রিন্ট করে তোমাদেরকে দিয়ে দিতে, আর আমরা তো ফেসবুকেও শেয়ার করে দিব। এখানে একদম মানে টোটাল হিসাব করা আছে যে টোটাল আমাদের এখানে আউট অফ 35টা ইনস্টিটিউটের আমরা পরিসংখ্যানে দেখেছি 14টাতে ক্যালকুলেটর আছে, 20টাতে ক্যালকুলেটর নাই, মানে ইউজ করা যাবে না। এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মেজরিটিতে হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করা যাবে না। ফলে ওই জায়গায় একটা চেঞ্জ আসবে। ফলে আমি মনে করি যারা প্রথমত বুয়েট, রুয়েট বা এই কি বললাম চুয়েটকে টার্গেট করতেছো, এটা আপ টু ইউ, বাট আমার মনে হয় তারা সেকেন্ড লেয়ার টার্গেট রাখতে পারো যেগুলোতে ক্যালকুলেটর আছে। কারণ ক্যালকুলেটর যেখানে আছে, যে ধরনের অঙ্ক তুমি করবা, যেখানে ক্যালকুলেটর নাই ওখানে কিন্তু হিসাবের কিছু জায়গা আছে যেখানে কিছু ধরনের অঙ্ক তুমি চাইলে কি করতে পারো, অ্যাভয়েড করতে পারো, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করার মানে উপায় নাই। যেমন ফর এক্সাম্পল ইলেকট্রন, ফোটন, ওই জায়গার অনেক ডিফিকাল্ট ফর্মুলা আছে, টু দি পাওয়ার এই সেই হাবি যাবি, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করার কোনো ওয়ে নাই। অথবা এমন ভাবে প্রশ্ন হয়, তার মানে কিন্তু ওই অঙ্ক করা লাগবে না এটা কিন্তু না। যেমন এমন ভাবে অঙ্কটা আসতে পারে ওই ফর্মুলা দিয়েই যেখানে তোমার ক্যালকুলেটর লাগবে না। হয়তো বললো যে ইলেকট্রনের কি বলে ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে আর অমুক 3 গুণ হয়েছে বা 1 গুণ হয়েছে বা এসে, তাহলে তোমার পরিবর্তিত এনার্জি কত হবে। তখন কিন্তু সেম ফর্মুলা ইউজ করতে হবে, জাস্ট এই যে উপর নিচে কাটাকাটি করে তোমাকে মান বের করতে হবে। বাট ক্যালকুলেটর ইউজ করতে হলো না। বাট ফর্মুলাটি কি বোঝা লাগলো কিনা, সেটার মধ্যে ডাটা তোমাকে বসানো লাগলো কিনা,
ফলে বুঝতে পারছো মেজর পার্টটা কিন্তু সেম প্রিপারেশন, সামান্য একটু অংশ আছে যেটা ক্যালকুলেটর থাকা না থাকা বা এমসিকিউ হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করে। যেমন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করে বললো নিচের চারটার মধ্যে কোনটা রেজাল্ট, তো যদি এটা এমসিকিউ হয় তাহলে এখানে তোমার একটা স্কিপ করার ইস্যু আছে। একটা শর্টকাট ইয়ে কি মানে চালাকি কি, আমি উল্টা ডিফারেন্সিয়েট করে দেখবো চারটা অ্যান্সার, কারণ কি ইন্টিগ্রেট করে যা পাওয়া যায় ডিফারেন্সিয়েট করলে তার উল্টা রেজাল্ট। সো কুইক, কারণ ইন্টিগ্রেট করা অনেক লেংথি প্রসেস, ডিফারেন্সিয়েট করা অনেক ইজি। আমি ডিফারেন্সিয়েট করে জাস্ট দেখলাম এটা মিলে কিনা। তাহলে হইতে পারে যে এরকম কিছু কিছু চ্যাপ্টার আছে যেখানে আমার রিটেন এক্সাম যদি না হয় আমার একটা অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ আছে। ওই সব জায়গায় গিয়ে তুমি হয়তো প্রিপারেশনের জায়গাটা একটু ডিফারেন্ট করতে পারো, বা একটু ওয়েট করে দেখতে পারো যে দরকার ওই চ্যাপ্টারগুলোর প্রিপারেশন তুমি আরেকটু পরের দিকে নাও, যেখানে এমসিকিউ থাকলে না থাকলে প্রিপারেশন কমপ্লিটলি ডিফারেন্ট হবে। বাট প্রচুর চ্যাপ্টার, মেজরিটি চ্যাপ্টার হচ্ছে তেমন কোনো ডিফারেন্স তোমার প্রিপারেশনে আসবে না। ফলে সেগুলো তুমি আগে টার্গেট করো, সেগুলোকে তুমি অ্যাজ ইট ইজ তুমি তোমার প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো। আর এইখানে আরেকটা স্ট্র্যাটেজিক জায়গা হতে পারে যে তুমি ক্যালকুলেটর সহ এলা আর ক্যালকুলেটর ছাড়া এলা এগুলোর মধ্যে তুমি চুজ করো, কারণ এক একজনের প্রেফারেন্স এক এক রকম। সেইখান থেকে তুমি হয়তো তোমার একটা পলিসি দাঁড় করাইতে পারো যে আমি টার্গেট করলাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এবং টার্গেট করলাম যেখানে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর যদি না থাকে তাহলে আমি অনেক অনেক জিনিস এটাকে আমি প্রিপারেশনটাকে একটু ভিন্ন ভাগে নিয়ে আসতে পারি, তাহলে হ্যাভ এ ফোকাস অন দ্যাট। বাট সবই ইকুয়াল প্রায়োরিটি দেওয়াটাকে আমি সাজেস্ট করি না। তুমি ফার্স্ট প্রায়োরিটি যেটা দিবা আর সেকেন্ড প্রায়োরিটি যেটা দিবা, ডেফিনেটলি ফার্স্ট প্রায়োরিটিতে তুমি মেজর ফোকাস দিবা, সাথে সেকেন্ড প্রায়োরিটিটা তুমি জাস্ট নার্চার করার চেষ্টা করবা। বুঝাইতে পারছি বিষয়টা? ঠিক আছে। তো তোমাদের মধ্যে রাইট নাও এখানেও যদি কোনো কোশ্চেন থাকে, আমার সামনে তোমরা যারা রিয়েল সামনে যারা আসো তোমরা চাইলে কিছু কোশ্চেন করতে পারো। আমি কারণ ফেসবুকে কি কোশ্চেন আসতেছে আমি দেখতেছি না, বাট আজকে আমি ইনশাল্লাহ ওদেরকে বলবো যে এখান থেকে প্রশ্ন তোমরা যা যা প্রশ্ন তোমাদের আসে মাথায় একটু এখানে কম্পাইল করো। আমি যদি আমার নেক্সট লাইভেও না হোক বা লাইভে হতে পারে অথবা আমরা ফেসবুকে দরকার হলে এই প্রশ্নগুলো নিয়ে নিয়ে কিছু আমরা ইয়ে করে দিব, আমাদের কিছু পোস্ট করে দিব কমেন্ট কিছু কোশ্চেন নিয়ে, সো দ্যাট তোমাদের কনফিউশন গুলা কিছুটা কমে। সো তোমরা যারা সামনে আসো তোমাদের রাইট নাও কোনো কোশ্চেন আছে কিনা আমি যেটুকু বলছি এটার মধ্যে? ইংলিশে? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন একজন এখানে করছে যে ওই কোন একটা সাবজেক্ট ইংলিশে প্লাস আসে নাই, বাংলায় আসে নাই, তাহলে কি রুয়েটে দিতে পারবো কিনা, অমুক জায়গায় দিতে পারবো কিনা, তমুক জায়গায় দিতে পারবো কিনা। এই বিষয়ে কমেন্ট করা আগেই যায় না। কেন যায় না? কারণ তোমরা জানো যে বছরে বছরে সার্কুলার গুলা কি সেম থাকতেছে না চেঞ্জ হচ্ছে, ফলে এই গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। এই জন্য আমি 2 বছরের সার্কুলার নিয়ে বসছি। এটা ছিল 2000 মানে গত বছরের স্টুডেন্টদের জন্য, এটা এই বছরের স্টুডেন্টদের জন্য। যেমন অলরেডি দেখো গত বছর রিটেন ছিল 3টা ইউনিভার্সিটিতে, এই বছর হয়ে গেছে 4টা। ফলে এই গ্যারান্টি এখনই কেউ দিতে পারতেছে না যে রিটেন আরো বাড়বে না কমবে, যে কোনোটাই হতে পারে। বুয়েটে এই 2-4 বছর আগে সিস্টেম ছিল এক, এখন সিস্টেম আরেক, এবং এই গ্যারান্টি নাই যে সিস্টেম কোনোটা চেঞ্জ হবে না। ফলে এই ধরনের মাইনর কোশ্চেন যেগুলা, সেগুলো আমার মনে হয় এগুলো নিয়ে বেশি টেনশন না করে তুমি ফুল সুইং এ তোমার প্রিপারেশন নিতে থাকো। তাতে যেখানে পরীক্ষা দেওয়া যাক গেল, কারণ তোমার প্যাটার্নের মধ্যে কি প্রথম হচ্ছে রিটার্নকে তুমি প্রায়োরিটি দিবা না এমসিকিউ কে প্রায়োরিটি দিবা, তুমি চিন্তা করছো রিটেনকে দিবা, তাহলে তখন কুয়েটে আসুক আর চুয়েটে আসুক যেখানে আসুক, যেখানে যেখানে রিটেন আছে তুমি সেটা তোমার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে টার্গেট করবা। তাহলে না, রিটেন আমার ফার্স্ট প্রায়োরিটি না, আমি এখন এমসিকিউ কে ফার্স্ট প্রায়োরিটি করবো। তাহলে ওখানে যা যা ভার্সিটি আছে ওগুলাকে ফলো করো, ওইটার অনুসারে তুমি তোমার প্রিপারেশন দাঁড় করাও। বাট এটা আগে ডিফাইন করো, হ্যাঁ এটাকে ডিফাইন করো। তারপরে এখন রুয়েটে আসে নাই, চুয়েটে আসে নাই, কুয়েটে আসে নাই, যেখানে আসছে তুমি সেখানে ট্রাই করো। কারণ এটা কিন্তু তোমার টার্গেট, ফার্স্ট টার্গেট হওয়া উচিত না যে আমার ওই ইনস্টিটিউটটা টার্গেট। তোমার টার্গেট হইতে পারে সাবজেক্ট, যে আমি সিএসসি পড়বো, ঠিক আছে বুয়েটে আসে নাই তুমি কুয়েটে পড়ো, কুয়েটে আসে নাই তুমি দরকার প্রযুক্তি ভার্সিটিতে পড়ো। এটা আমার ফিলোসফি যে তোমার সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটাইজ করা উচিত। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা এখন করতে পারো, তাহলে আমি তোমাদের সাথে ওদের প্রশ্ন কমন করে যেতে পারে যারা অনলাইনে আছে। এনিথিং এলস? না, ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি অলরেডি অনেকটুকু অংশই কভার করছি যে কোয়েরিগুলো তোমাদের থাকতে পারে। আর আমার নেক্সট কোনো একটা লাইভে আমি একটু এটা নিয়ে কথা বলতে চাই, যারা ফেল করছো, আজকে তো অনেক ডিমোটিভেট করছি, লাস্টে অন্তত একটু মোটিভেট করে ছেড়ে দেই, তা না হলে আবার অনেকে ডাউন হয়ে যেতে পারে। যারা যে কোনো ভাবেই হোক যে একটা বিপর্যয়ের সম্মুখীন হইছো, যে তোমার নিজের দোষে হোক অথবা ধরো ভাগ্যের দোষে হোক বা হোয়াট এভার, তাতে যে তোমার লাইফ শেষ হয়ে যায় নাই, হ্যাঁ ইভেন কারো কারোর জন্য এইটাই হয়তো একটা অপরচুনিটি, জাস্ট তুমি জানো না। সো এটাকে কিভাবে অপরচুনিটিতে কনভার্ট করতে পারো এই বিষয়ে আমার ইনশাল্লাহ কথা বলার ইচ্ছা আছে। জাস্ট এইটুকু বটম লাইন আমি বলে দিচ্ছি, লাইফ শেষ হয়ে যায় নাই। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে,
এক্স্যাক্টলি মনে নাই, লাইনটা সম্ভবত এরকম, জীবন এতটাই প্রচন্ড প্রচুর, মৃত্যুতেও থেমে থাকে না জীবনের উৎসব। তাই না? জীবন যে ব্যাপারটা এত ছোট না, হ্যাঁ, জীবন ব্যাপারটা অনেক ভাস্ট, অনেক পাওয়ারফুল। হ্যাঁ, মৃত্যুতেও থেমে থাকে না জীবনের উৎসব। তোমার তো মৃত্যু হয় নাই, তোমার মাত্র কি হয়েছে, জিপিএ 5 আসে নাই না। জীবন থেমে থাকবে না, জীবন আগায় যাবে। বাট এই জীবনকে কালারফুল করবা কি করবা না ডিপেন্ড করে এই বিপর্যয়কে তুমি পজিটিভলি ইউজ করবা কিনা। এভরি ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি, কিপ ইন মাইন্ড, যে কোনো ক্রাইসিস একটা অপরচুনিটি, ইউ জাস্ট নিড টু টেক দ্যাট অপরচুনিটি। তো আলহামদুলিল্লাহ, আশা করি যে তোমরা তোমাদের লাইফের বিপর্যয় যদি হয়ে থাকে এটাকে অপরচুনিটি হিসেবে নিবা, নিয়ে এটাকে লেভারেজ করার চেষ্টা করবা, এবং ইনশাল্লাহ তোমরা যদি চাও লাইফের প্রতি যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি আসে, লাইফকে যদি আমানত হিসেবে দেখো, লাইফ উইল বি চেঞ্জড ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। সরি ফর মাই হার্ট, মানে কি বলে, তীব্র ল্যাঙ্গুয়েজের জন্য আই এম সরি, বাট আই হ্যাড টু ইউজ ইট। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।